তোমরা সবাই ক্লাস রোল আর রেজিস্ট্রেশন নাম্বার লেখো। মেসেজ বক্সে, চ্যাট বক্সের মধ্যে ক্লাস রোল আর হাইফেন দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। আচ্ছা, কনভারসেশন করতে হবে আমার সাথে। তোমাদের ক্লাস নিতে বলছো তোমরা স্যারকে। এখন ক্লাস নিব ওই টেস্ট পরীক্ষার পরে। কি কি লাগবে তোমাদের পড়া এখন বলো। ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এখন কি কি পড়াতে হবে তোমরা জানো? সমস্যা কি কি আছে? হ্যাঁ, কথা বলো। আনমিউট করে বা কথা বলো, আনমিউট করে কথা বলো। হ্যাঁ, ক্লাস থেকে ছাত্র বের হয়ে যাচ্ছে কেন? আনমিউট করে কথা বলো। তোমাদের এখন কি কি শেখাতে হবে বলো। আনমিউট করে কথা বলো। স্যার, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলা মানে বলে দিতেন, আর হচ্ছে সেগুলা যদি সলভ দিতেন। ইম্পর্টেন্ট প্রশ্ন বের করার বুদ্ধি হচ্ছে তোমাদের বিগত সালের প্রশ্নগুলো জোগাড় করে 20 সালের প্রশ্ন বাদ দিলেই হবে, তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যাবে। স্যার, তাহলে তো হচ্ছে ভৌত রসায়নের দেখলাম 190টার মতো প্রশ্ন আছে। 190টা? সেই প্রশ্নগুলো বলো, কোনটা একই রকম বলে দেব। 190টা প্রশ্ন কোনটা কোনটা তোমার প্রবলেম বলো। স্যার, আমার কাছে বইটা নাই, বই না থাকলে কেমনে কথা বলবো? বাসায় নেট পায় না, তো সেজন্য বাহিরে এসে কাজ করতে।
বই নাই, মাথায় প্রশ্ন আছে, তো কোনটা সমস্যা সেটা বলো, যেটা আমার কাছে সমস্যা। স্যার ওই যে বিক্রিয়ার ক্রম গুলো থেকে প্রশ্ন আমার একটু সমস্যা হয় বেশি, প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম, শূন্য ক্রম, ওগুলো। হুম, কি সমস্যা হয়? প্রথম ক্রম বিক্রিয়া বোঝো না? গণিত স্যার গুলো মানে কোন লাইনের পর কোন লাইন লিখবো এটা তো মনে থাকে না। তো অঙ্কগুলো না করলে মনে থাকবে কি করে? তোমাকে অঙ্কগুলো তো করতে হবে। একটা প্রথম ক্রম বিক্রিয়া, মনে করো যে একটা বিক্রিয়ক, এখান থেকে উৎপাদ তৈরি হলো। হ্যাঁ, এখানে শুরুতে এর ঘনমাত্রা ছিল হলো এ নট। এগুলি তো আমি দেখাই দিছি তোমাদেরকে, পুরো নোটও দিয়ে দিছি। হ্যাঁ, তখন এটা ছিল 0। এখান থেকে টি সময়ের ঘনমাত্রা দাঁড়ালো এ। তারপরে তোমার হলো এখানে দাঁড়ালো পি। এখন এখানে তো তোমাদের আমি তোমাদের বলছিলাম যে তোমাদেরকে সবগুলো নোটেশন মনে রাখতে হবে। এটাকে আমরা আগেকার সিস্টেমে এ দিয়ে দেখাই, আর এটা বর্তমান সিস্টেমে আমরা এক্স দিয়ে দেখাই আগেকার সিস্টেমে, আর এটা আগেকার সিস্টেমে সি দিয়ে দেখানো হতো। আর এই নটটাকে আমরা এ ছোট হাতের অথবা সি নট দিয়ে প্রকাশ করছি। যখন আমরা এ ব্যবহার করব তখন এক্স ব্যবহার করতে হবে, এই আর কি। তাহলে এই যে থার্ড ব্র্যাকেট এ সমান দাঁড়ালো এ মাইনাস এক্স, এগুলি বিষয় তো আমি ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করছি, আর বারবার আলোচনা করা যায় নাকি একই জিনিস একই ছাত্রের কাছে? তাহলে তো কাজই হতো। তা এগুলি কথাবার্তা, বিক্রিয়া ক্রম গুলো কোনটা কি তোমাদের প্র্যাকটিস করতে হবে। লেখাপড়া তো প্র্যাকটিসের বিষয়। তোমরা যদি প্র্যাকটিস না করেই বলো যে আমার মাথার মধ্যে ঢুকাই দেন স্যার, ওইটা হুমায়ুন আহমেদ পারছে, এটা আমাদের পক্ষে সম্ভব না। হুমায়ুন আহমেদের তার একটা কুহক গল্প আছে, ওখানে সে এই বুদ্ধি দেখাই দিছিল কেমনে মানুষের ব্রেনের মধ্যে ঢুকে সবকিছু করে দেওয়া যায়। তা তোমাদের তো তা তো সে কাছে যে এই কাজগুলো করতো। তোমরা তো কাছেও আসো না, দূরে দূরে আসো। এখন বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। আর কি সমস্যা? প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তৃতীয় ক্রম বিক্রিয়া, সবগুলো এন ক্রম বিক্রিয়া, সবগুলোর একই রকম সমীকরণ। প্রথম ক্রম হতে পারে, দ্বিতীয় ক্রম হতে পারে, এগুলি তোমাদের পরীক্ষায় বেশি আসে। এছাড়া এন ক্রম নিয়ে চিন্তা করতে হবে, তৃতীয় ক্রম নিয়ে চিন্তা করতে হবে। তোমাদের বাসায় এগুলি এগুলি কাজ নিজেদেরকেই করতে হবে, নিজের উৎসাহে করতে হবে। যদি উৎসাহ তুমি না পাও তাহলে তো কিছু করার নেই আমাদের। তোমার উৎসাহ থাকতে হবে লেখাপড়ার জন্য। তুমি যদি মনে করো যে আমি শুধু পাশ করব, এই পাশ দিয়ে আমাদের দেশ চলবে না। নিজের উৎসাহ না থাকলে কেউ তোমাকে কোনো কিছু তৈরি করে দিবে না। সামনের দুনিয়া খুব কঠিন, তোমাকে নিজেকেই সব তৈরি করে নিতে হবে। প্রথম ক্রমের জন্য তুমি সমীকরণ তৈরি করবা, দ্বিতীয় ক্রমের জন্য একটা ইকুয়েশন দাঁড় করাবা, তৃতীয় ক্রমের ইকুয়েশন দাঁড় করবা, এন ক্রমের ইকুয়েশন দাঁড় করবা। এখন ইকুয়েশনে তো বহু রকম প্যারামিটার আছে। হ্যাঁ, আমরা যেগুলি প্রশ্ন করি সাধারণত বেগ ধ্রুবকের রাশিমালা বের করতে বলি। তো বেগ ধ্রুবকের রাশিমালা, সময়ের রাশিমালা বের করতে বলা হয়। তারপরে এছাড়া তোমার নিজের থেকে তোমাকে বিক্রিয়কের ঘনমাত্রা রাশিমালা, মানে টি সময় পরে বিক্রিয়ক কতটুকু থাকে সেই ঘনমাত্রা রাশিমালা বের করতে হবে। টি সময় পরে তোমার উৎপাদের পরিমাণ কতটুকু হচ্ছে। হ্যাঁ, এইটা তো আমরা যে আমরা যখন বিক্রিয়া করি, হ্যাঁ, বা বিক্রিয়া যখন চিন্তা ভাবনা করি, তখন কিন্তু আমরা বেগ ধ্রুবক দেখি না, আমরা টি সময় দেখি না। আমরা দেখি যে সময়ের পরে আমার বিক্রিয়ক কতটুকু আছে, এটা বাস্তব সমস্যা। আমার টি সময় পরে, আধা ঘন্টা পরে বিক্রিয়ার উৎপাদ কতটুকু হইলো, এটা হলো বাস্তব সমস্যা। এটা তোমাকে চিন্তা করতে হবে, এবং এগুলি হলো বাস্তবে প্রয়োগ করার জন্য। আর টি কে এগুলি হলো তোমার পরীক্ষায় আসার জন্য। হ্যাঁ, এই টি আর কে এগুলি পরীক্ষায় আসে। আর তোমাকে বাস্তবে যেটা করতে হবে, বাস্তব বিষয়গুলো হলো বিক্রিয়কের ঘনমাত্রা বের করতে হবে, উৎপাদের ঘনমাত্রা বের করতে হবে। এই দুটো তোমাকে বাস্তবে করতে হবে। বাস্তবে যখন তোমাদের হাতে প্র্যাকটিক্যাল দিব আমরা এরকম গতিবিদ্যা নির্ণয়ের জন্য, এটা থার্ড ইয়ারে আছে, মাস্টার্সে আছে, তখন তোমাদেরকে বাস্তবে এই কাজগুলো করে দেখাইতে হবে।
সো এই যে আমি যে ক্রমগুলো লিখছি, এই যে তোমার প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম, যে বিভিন্ন রকম ক্রম আছে, এই ক্রমগুলো তোমার নিজের ইচ্ছাতেই সমীকরণ দাঁড় করাইতে হবে। এবং কি কি সমীকরণ দাঁড় করাইতে হবে এটা আমি আগের ক্লাসে বলছি, আবার বলে দিচ্ছি। বেগ ধ্রুবকের সমীকরণ, সময়ের সমীকরণ, অর্ধায়ুর সমীকরণ, তারপরে তোমার হলো এইগুলি দাঁড় করাইতে হয়। আর তোমার নিজের বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, বিক্রিয়কের সমীকরণ আর উৎপাদের সমীকরণ তোমার নিজের থেকে বের করে রাখতে হবে এবং এদের সাথে সম্পর্ক করতে হবে, এদের সাথে গ্রাফ করতে হবে। এখানে অনেক গ্রাফের ব্যবহার আছে। বিক্রিয়া কতক্ষণে শেষ হয় এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। আর কোনো প্রশ্ন? না স্যার। হ্যাঁ, প্রশ্ন থাকা লাগবে তো, প্রশ্ন না করলে উত্তর দিব কি করে? স্যার আরো স্টুডেন্ট আছে তো, একজন তো সব প্রশ্ন করতে পারে না। সবাইকে প্রশ্ন করতে হবে। বলো, বাকিরা বলো। হ্যাঁ, আর কি প্রশ্ন আছে বলো। এখানে শুধু গতিবিদ্যা থেকে প্রশ্ন করা লাগে এমন কোনো কথা নেই, যে কোনো চ্যাপ্টার, ফিজিক্যাল, কেমিস্ট্রির। আর বাকি ছাত্ররা কোথায়? তোমাদের আবেদনের প্রেক্ষিতে ক্লাস শুরু হয়েছে। যদি ছাত্রদের না পাওয়া যায় তাহলে আমরা কি স্যারকে কি বলবো? তোমরা স্যারের কাছে আবেদন দিছো যে ক্লাস করাইতে হবে, তা আমরা সেই ক্লাস শুরু করছি। টেস্টের প্রশ্ন তো আমরা কখনো ক্লাস নিইনি এর আগে। তোমাদের আগ্রহের কারণে স্যার বলে, যারা আগ্রহ দেখাচ্ছে আপনি ক্লাস নেন। তো সো আগ্রহটা কি জন্য আসছে বলো, ক্লাস গুলো বলো। আর প্রশ্ন জোগাড় করে, তোমরা প্রশ্ন জোগাড় করো, প্রশ্ন জোগাড় করে হ্যাঁ তোমরা এই প্রশ্ন সলভ করতে থাকো এবং সলভের জন্য কোনো সমস্যা হলে আমাদেরকে দেখাও, আমরা তার সমাধানগুলো দেব। হ্যাঁ, প্রশ্ন সলভ, এটাই হলো এখন তোমাদের কাজ। প্রশ্ন নেবে, সলভ করবে, অঙ্ক করবে, যত আছে অঙ্ক, ফিজিক্যাল কেমিস্ট্রিতে অঙ্ক করবে। আচ্ছা, তাপ রসায়নে যাই। তাপ রসায়নের বিষয়টা দেখি কয়জন জানো। তাপ রসায়নে রাসায়নিক বিক্রিয়ার যে তাপের পরিবর্তন গুলো হয়, এটা তাপ রসায়নের বিষয়। তা এখন বলো দেখি, রাসায়নিক বিক্রিয়া কি কি ধরনের তাপ আছে আমাদের, আমরা কি কি ধরনের তাপের কথা বলে থাকি? হ্যাঁ, তাপটাকে আমরা এনথালপিও বলি রাসায়নিক বিক্রিয়াতে। হ্যাঁ, বিক্রিয়া তাপ যেটা আছে সেটাকে বিক্রিয়া এনথালপি বলে। তার কি কি ধরনের বিক্রিয়া আছে আমাদের হাতে, বা কি কি ধরনের তাপের কথা বলি আমরা? বলো, আব্দুল্লাহ ইবনে আমিনুল বলো, কি কি ধরনের তাপ আছে তাপ রসায়নে? এটা আমরা ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করে থাকি এবং বিক্রিয়া তাপকে আমরা ডেল্টা এইচ আর লিখি। কোন কোন জায়গায় ডেল্টা এইচ আর এক্সএন লিখছে, রিয়াকশন। হ্যাঁ, কোন কোন জায়গায় তোমার ডেল্টা এইখানে আর লেখে, এইচ পরে লেখে। হ্যাঁ, কেউ কেউ এরকম আর কি। তা এই বিষয়গুলো তোমরা জানো কিনা আমি জানি না, কারণ এগুলো আমি ক্লাসে আলোচনা করছিলাম সবগুলো বিষয়, যে বিভিন্ন রকম বিক্রিয়া তাপকে আমরা বিভিন্ন ভাবে প্রদর্শন করে থাকি। তা বিক্রিয়া তাপের বিষয়গুলো যখন কথা বলা হয় তখন কি কি ধরনের বিক্রিয়া তাপ আছে? একটা আছে গলন তাপ। গলন তাপ কাকে বলে? এইভাবে একটা তালিকা করতে বলছিলাম আমি, যে যত ধরনের বিক্রিয়া মানে তাপের বিষয় আছে, সব তাপের একটা তালিকা তৈরি করো। সকল তাপ, যত ধরনের তাপ আমরা বললে থাকি, কারণ যে তোমাদের ভবিষ্যতে আর এরকম সুযোগ দেওয়া হবে না, কিন্তু সব তাপের কথা আমরা হঠাৎ করে বলবো, অমুক তাপ, তমুক তাপ, অমুক এনথালপি, তমুক এনথালপি। তখন তোমাকে এটা চিন্তা করতে হবে যে এই তাপটা আসলে কি বিষয়ে বলতেছে। এই যে যে মনে করো যে গলন তাপের যদি বলা হয়, তাই গলন তাপ বললে গলন তাপের সমীকরণটা লিখতে হবে। গলন তাপের সমীকরণ কি? মনে করো এক্স একটা পদার্থ। হ্যাঁ, এটা গলন মানে এটা সলিড আছে, এটা সলিড থেকে লিকুইড হচ্ছে। হ্যাঁ, এইখানে যে তাপের দরকার হয়, দিস ইজ গলন তাপ, হিট অফ ফিউশন, হিট অফ
ফিউশন, হ্যাঁ, এবং এটা একটা তাপের দরকার হয়, প্রত্যেকটা পদার্থের হিট অফ ফিউশন আছে। তাই এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, এখানে আরো বিষয় আছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যে তোমাদের সকল তাপের বিষয়গুলো, মনে করো যে যদি বলা হয় গলন তাপের জায়গায় আমরা বললাম যে ঊর্ধ্বপতন তাপ, তাহলে ঊর্ধ্বপতনের সমীকরণ লিখতে হবে, তার তাপ লিখতে হবে। আবার মনে করো যে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে গঠন তাপ। হ্যাঁ, গঠন তাপটা আমাদের অনেকগুলো গঠন তাপ আমাদের মুখস্থ রাখতে হয়। হ্যাঁ, গঠন তাপ বা গঠন এনথালপি বা হিট অফ ফরমেশন, এই বিষয়টা তোমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়। এবং আমাকে এখন বলতে হবে যে হিট অফ ফরমেশন, এই ডেল্টা এইচ এফ লিখি। হ্যাঁ, কিছু কিছু পদার্থের হিট অফ ফরমেশন 0, সেই পদার্থগুলো কোনগুলো? হিট অফ ফরমেশন 0 কার কার? হিট অফ ফরমেশন 0 না, সব সময় না, এটা একটা এই অবস্থা আছে, প্রমাণ অবস্থা আমাদের বলতে হবে। এই যে উপরে একটা চিহ্ন দেওয়া হয়, এরকম একটা চিহ্ন দেওয়া হয়, এটাকে প্রমাণ অবস্থা বলে। হ্যাঁ, তার মানে প্রমাণ অবস্থা বলতে আমরা এটা বোঝাচ্ছে হলো 25°C তাপমাত্রা, হ্যাঁ, আর হলো 1 atmosphere চাপ, 1 atmosphere চাপ, এই অবস্থাকে বলা হয় প্রমাণ অবস্থা। এই অবস্থায় হিট অফ ফরমেশন 0 ধরা হয় অনেকগুলো পদার্থের। কোন কোন পদার্থের হিট অফ ফরমেশন 0 ধরা হয়? সকল পদার্থের না কিন্তু। যদি মনে করো H2 যে আছে, H2 এই 25°C তাপমাত্রায় 1 atmosphere চাপে H2 এর অবস্থা কি বলতো? 25°C তাপমাত্রায় 1 atmosphere চাপে H2 এর অবস্থা কি? কঠিন, তরল না গ্যাস? কেটে তুমি জবাব দাও না কেন? 1 2 3 4 জন মাত্র ছাত্র। H2 এর অবস্থা কি? (25°C তাপমাত্রায় 1 atmosphere চাপে H2 কি অবস্থায় থাকে? H2 হলো গ্যাসীয় অবস্থা। গ্যাসীয় হ্যাঁ, অবস্থায়। তাহলে H2 গ্যাসীয়, এর হিট অফ ফরমেশন কত হবে? 25°C তাপমাত্রায়, হ্যাঁ, এই H2 এর হিট অফ ফরমেশন 0। এটা হলো 0। এখন 25°তে না দিয়ে আমি যদি 26°তে দেই, 26°C 1 atmosphere চাপ, তাহলে ডেল্টা H2 এর হিট অফ ফরমেশন কি 0 হবে না অন্য কিছু? তখন আর এই উপরে এই চিহ্নটা দেওয়া যাবে না। হ্যাঁ, 26°C তাপমাত্রায় 1 atmosphere চাপে হিট অফ ফরমেশন নট ইকুয়াল টু 0। তার মানে তাপমাত্রা অন্য চাপ ঠিক রাখলাম, তাপমাত্রা 1 ডিগ্রি চেঞ্জ করলেই তোমার হিট অফ ফরমেশন আর থাকতেছে না, 0 হচ্ছে না। এরকম প্রত্যেকটা পদার্থের নিজস্ব হিট অফ প্রত্যেকটা মৌলিক পদার্থের আমাদের সাধারণ তাপমাত্রায় যে ভৌত অবস্থায় থাকে, হ্যাঁ, সেই ভৌত অবস্থায় হিট অফ ফরমেশন 0 ধরা হয়। আর যদি বলো যে অনেকগুলো মৌলিক পদার্থ আছে যেগুলি বিভিন্ন রূপে থাকে, যেমন গ্রাফাইট, কার্বন, হ্যাঁ, কার্বনের একটা রূপ হচ্ছে গ্রাফাইট। হ্যাঁ, গ্রাফাইট, GR দিয়ে লিখলাম গ্রাফাইট।
আর কার্বনের আরেকটা রূপ আছে তোমার হলো ডায়মন্ড। হ্যাঁ, কার্বনে আরো রূপ আছে, ভূষাকালি আছে, ফুলারিন আছে, এরকম বিভিন্ন রকম রূপ আছে। তার মধ্যে এই গ্রাফাইটের হিট অফ ফরমেশন আমাদের শূন্য ধরা হয়, আমরা শূন্য ধরি। গ্রাফাইটের প্রমাণ হিট অফ ফরমেশনটা হলো শূন্য, আর বাকিগুলো শূন্য হবে না। ডায়মন্ডের হিট অফ ফরমেশন নট ইকুয়াল টু 0, 25°C তাপমাত্রায় হিট অফ ফরমেশন নট ইকুয়াল টু 0। সিমিলারলি অন্যান্য যে রূপগুলো আছে, হ্যাঁ, তাদেরও হিট অফ ফরমেশন নট ইকুয়াল টু 0। হ্যাঁ, তাদের গঠন তাপ, গঠন এনথালপি শূন্য হবে না। শুধুমাত্র গ্রাফাইট, এই চিহ্নটা, এই যে মাথায় এইচ এর মাথার উপরে যে চিহ্নটা আছে, এই চিহ্নটা অর্থ হলো 25°C তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপ। হ্যাঁ, আশা করি এই বিষয়গুলো তোমাদের মনে আছে। হ্যাঁ, মনে না থাকলে এখন মনে করে নাও, কারণ যেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের সবসময় সারা জীবন ধরে রসায়নে সবসময় কাজে লাগবে। তাহলে এখন বলো দেখি, এটা তো বললাম, এখন তোমাদের নিজেদের বলতে হবে অক্সিজেন গ্যাস, এইটার হিট অফ ফরমেশন কত? প্রমাণ হিট অফ, উপরে চিহ্নটা দিলে আমরা প্রমাণ শব্দটা ব্যবহার করব। এই প্রমাণ হিট অফ ফরমেশন কত হবে, বা প্রমাণ গঠন এনথালপি কত হবে? এটা কি ইকুয়াল টু 0 হবে না নট ইকুয়াল টু 0 হবে, কোনটা? ইকুয়াল টু 0 আর নট ইকুয়াল টু 0, কোনটা হবে? 0 হবে। 0 হবে, তাহলে নট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এটা অক্সিজেনের, এটা বললাম। এখন অক্সিজেনের আরেকটা বলি। হ্যাঁ, অক্সিজেনের গ্যাসীয় অবস্থায় আছে, কিন্তু আমাদের ডেল্টা এইচ আছে হলো তোমার, এটা হলো তোমার হলো 40°C তাপমাত্রায়। 40°C তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে। তাহলে হিট অফ ফরমেশন কি ইকুয়াল টু 0 হবে না নট ইকুয়াল টু 0 হবে? নট ইকুয়াল। নট ইকুয়াল টু 0, এটা হবে না। তাহলে এই বিষয়টাই তোমাদের এখানে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, যে আমাদের যে বিক্রিয়াগুলো আমরা যেগুলি করি, হ্যাঁ, এগুলি সবগুলোর ক্ষেত্রে মৌলিক পদার্থ যতগুলো আছে, এগুলির প্রমাণ অবস্থায় প্রমাণ এনথালপি শূন্য। মনে করো যে আমাদের যে লোহা আছে, আয়রন, আয়রনের গঠন এনথালপি কত হবে? প্রমাণ গঠন এনথালপি ইকুয়াল টু 0। ওকে, তাহলে আয়রনের সাথে আমরা কি করলাম? 25°C তাপমাত্রায় আমরা অক্সিজেন বিক্রিয়া করে আমরা করলাম কি, আয়রন অক্সাইড তৈরি করলাম। হ্যাঁ, তো এর বিক্রিয়ার প্রমাণ এনথালপি, এই গঠন এনথালপি কত আয়রন অক্সাইডের? আয়রন অক্সাইড দেখাতে গেলে এখন আবার নিচে লিখে দিতে হবে যে কার গঠন এনথালপির কথা বলতেছি, প্রমাণ গঠন এনথালপি। এটা কি 0 হবে নাকি নট ইকুয়াল টু 0 হবে, কোনটা হবে? এই আয়রন অক্সাইড এখানে লেখা দেওয়া আছে। শুধু মৌলিক পদার্থ ছাড়া বাকি যত পদার্থ আছে সবার গঠন এনথালপি নট ইকুয়াল টু 0। মৌলিক পদার্থগুলোর, হ্যাঁ, প্রমাণ অবস্থায়, ভৌত অবস্থায় তাদের গঠন এনথালপি শূন্য ধরা হয়,
আর যেগুলি পদার্থ তোমার বহুরূপ অবস্থায় আছে তার একটা রূপভেদের গঠন এনথালপি শূন্য ধরা হয়। আর যত যৌগিক পদার্থ আছে সকলের গঠন এনথালপি শূন্য নহে, সবার কিছু না কিছু মান আছে। বোঝা গেছে? তো এই বিষয়গুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। আর তোমাদের এই গঠন এনথালপির যে তাপ রসায়নের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবে, কারণ যে অঙ্কগুলো ভবিষ্যতে আর কখনোই তোমাদের শেখানো হবে না। তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে সব ইয়ারে, সব জায়গায়, জৈব অজৈব ভৌত, হ্যাঁ, যত ধরনের কেমিস্ট্রি পাবে প্রত্যেকটা জায়গায় এই তাপ রসায়নের সমীকরণগুলো, হিসাব নিকাশ গুলো বিল্ট ইন করতে হবে, তোমাদেরকে বিল্ট ইন ভাবেই করতে হবে। এর জন্য আলাদা করে প্রশ্ন করা হবে না, কিন্তু তোমাকে কাজ করে ওই হিসাবগুলো করে উত্তর করতে হবে। সো শুধুমাত্র ভৌত রসায়নে, প্রথম বর্ষ ভৌত রসায়নে এগুলি প্রশ্ন আকারে তোমরা পাবে, কিন্তু ভবিষ্যতে বা অন্য রসায়নে, জৈব রসায়ন, অজৈব রসায়ন বা ফিজিক্স বা অন্য কোনো রসায়নে বা ভবিষ্যতে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার মাস্টার যেখানে যাও এগুলি আর প্রশ্ন আকারে পাবে না। তখন তোমাকে এগুলি বিল্ট ইন হিসাবে থাকবে, তৎ করে হিসাবগুলো করে নিয়ে তোমাকে সংশ্লিষ্ট অন্য প্রশ্নের উত্তর করতে হবে। সো শুধুমাত্র ফার্স্ট ইয়ার অনার্সেই ভৌত রসায়নে তুমি এইগুলি প্রশ্ন আকারে পাবে, ভবিষ্যতে আর প্রশ্ন আকারে এইসব হিসাব নিকাশ পাবে না। এইসব হিসাব নিকাশ তোমার আলোচনার জন্য বিল্ট ইন থাকবে। বুঝতে পারছো আতিক, শাহরিয়ার, মাসুম? আতিক, শাহরিয়ার, মাসুম? আতিক, শাহরিয়ার, মাসুম, কথা বলো না কেন? কথা বললে, প্রশ্ন করলে তো চটচট করে উত্তর দিতে হবে, এভাবে বসে থাকলে হবে? এখন তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এখন তোমাদের মার্ক ইনপুটের সময়। এগুলি কথাবার্তা না বললে মার্ক ইনপুট দিতে আমাদের একটু কষ্ট হবে। তখন ফর্ম ফিল আপের কাজ চলতেছে, মার্ক ইনপুটের কাজ চলতেছে, সবাই অ্যালার্ট থাকবে। আতিক, শাহরিয়ার, মাসুম? আতিক, শাহরিয়ার, মাসুম, কথা বলো। গুড। এই যদি হয় অবস্থা ক্লাসে ঢোকার পর, তাহলে তো মুশকিল। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। 18 সালে ওই প্রশ্ন আসছিল, অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণে 2 নং গ্রুপে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয় কেন? কোন স্যার এটা জায়গায়, কোন আমার, জায়গায় আসছিল? ভৌত রসায়নে? হ্যাঁ হ্যাঁ ভৌত রসায়নে এই প্রশ্ন 18 আসবে সালে কেন? আসছিল। ভৌত রসায়নে এই প্রশ্ন আসবে কেন? হ্যাঁ, ভৌত রসায়নে তো এগুলি জি স্যার, ভৌত রসায়নের হচ্ছে 18 সালে আসছিল ভৌত রসায়নে স্যার, আসছিল? টেস্ট পরীক্ষাতেও তো এই প্রশ্ন। ভৌত জি রসায়নে স্যার। আসছিল? ভৌত রসায়নে আসছিল না অজৈব রসায়নে আসছিল? স্যার ভৌততেই আসছিল স্যার, এই যে টেস্ট পরীক্ষাও তো ওই প্রশ্ন দিছিলেন। ভৌত রসায়নে এই প্রশ্ন করা হয়েছে?
কি 2 নম্বর গ্রুপে? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে H2S ব্যবহার করা হয় কেন? এই প্রশ্ন স্যার। সময়ন প্রভাব পড়ো। পদক্ষেপ আছে না? হ্যাঁ, সময়ন প্রভাব। স্যার এটার ভিতর কি ওই যে বিক্রিয়া করে দেখাইতে হবে? অবশ্যই। H2S তোমার হলো দ্রবণের মধ্যে সাম্যাবস্থায় থাকে, হাইড্রোজেন আয়ন আর সালফাইড আয়ন তৈরি করে, বাইসালফাইড আয়ন। আবার বাইসালফাইড আবার সাম্যাবস্থায় থাকে, থেকে তোমাকে এগুলি তো অদক্ষেপ এই রাসায়নিক সাম্য অবস্থা যে পড়াইছে তাই সেখানে এগুলি আলোচনা আছে। সাম্য অবস্থা কে পড়াইছে তোমাদের? কোন স্যার পড়াইছে? খেয়াল নাই তো কোন স্যার যে পড়ালো। কেন সাম্য অবস্থা কোন স্যার পড়াইছে? আমি পড়ালাম তোমার তাপগতি বিজ্ঞান, দ্রবণ পড়াইছি, কলিগেটিভ ধর্ম পড়াইছি, আর এখানে রাসায়নিক গতিবিদ্যা পড়াইছি। সাম্য অবস্থা একটা চ্যাপ্টার আছে তোমাদের, ওখানে এসব বিষয়ে আলোচনা আছে। তো এটা হলো সাম্য অবস্থায় থাকে, এদের একটা কে ভ্যালু আছে, এবং এখানে যখন হাইড্রোজেন আয়ন দেওয়া হবে তোমার লাসাতিলীয় নীতি অনুযায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে, এটা যেহেতু একমুখী বিক্রিয়া হয়, এই চিহ্নগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। এই সাম্য চিহ্ন আর হলো তোমার এই একমুখী চিহ্ন। তাহলে তুমি যদি এখানে এই 1 মোল হাইড্রোজেন দাও, HCl দাও, তাহলে এখানে 1 মোল পুরাটাই হাইড্রোজেন আয়ন তৈরি হবে। হ্যাঁ, তার মানে এইখান থেকে এটা তখন 0 হয়ে যাবে, আর এটা সম্পূর্ণভাবে 1 মোল তৈরি হবে। তা হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেলে এই সাম্যাবস্থা কি হবে? এই সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে। তাতে সালফাইড আয়ন, তাহলে এইটা যদি বাম দিকে সরে যায়, তাহলে এর সাথে সালফাইড আয়নের ঘনমাত্রা সরে যাবে। হ্যাঁ, সালফাইড আয়নও চলে যাবে বাম দিকে, যার জন্য সালফাইড আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে, এবং আমার যতটুকু সালফাইড আয়ন দরকার ততটুকু বিক্রিয়া করতেছে। এই হাইড্রোজেন আয়নের সময়ায়ন প্রভাব দ্বারা আমরা সালফাইড আয়নের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতেছি। হ্যাঁ, সালফাইড আয়ন পরিমাণ অনেক সময় কম লাগে, অনেক সময় বেশি লাগে। হ্যাঁ, বেশি লাগে মানে এই অম্লীয়, যদি তোমার লবণের মধ্যে শুধু যে তোমার কপার আছে বা 2 নম্বর গ্রুপ আছে এমন তো নাই, 3 নম্বর গ্রুপও থাকতে পারে, 4 নম্বর গ্রুপের লবণও থাকতে পারে, তখন সালফাইড আয়নের পরিমাণ তাদের সেই সব ক্ষেত্রে বেশি লাগে। এই সালফাইড আয়নের পরিমাণ কম রাখার জন্য HCl, অম্লীয় দ্রবণ HCl ব্যবহার করা হয়, যাতে কম সালফাইড আয়ন দরকার হয়। হ্যাঁ, মানে সালফাইড আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সালফাইড আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করতেছে কি করে? সালফাইড আয়ন, আমার তো দ্রবণের মধ্যে H2S গ্যাস দিলে সে তো বিযোজিত হবে, সালফাইড আয়ন পরে থাকবে। এই সালফাইড আয়নের পরিমাণটাকে কম রাখার জন্য যদি আমরা কম কম করি, তাহলে তোমার 2 নম্বর গ্রুপ অধক্ষিপ্ত হবে। আর যদি বেশি করি, হ্যাঁ, সালফাইড আয়নের পরিমাণ যদি আমি বেশি করি, তাহলে তোমার হলো 3 থেকে বাকি সব গ্রুপের লবণ অধক্ষিপ্ত হবে। 3-এর সালফাইড, 3-এর বি এর সালফাইড, হ্যাঁ, 3-এর বিতে যারা আছে তারা অধক্ষিপ্ত হবে। হ্যাঁ, তাহলে সালফাইড যদি কম থাকে, তাহলে তোমার 2 নম্বর গ্রুপের লবণগুলো অধক্ষিপ্ত হয়, আর সালফাইড বেশি থাকলে তোমার 3-এর আর 3-এর বি এর লবণগুলো অধক্ষিপ্ত হয়। তো আমি পরিমাণে কম রেখে বিক্রিয়াগুলো পরিচালনা করব। আর কোনো প্রশ্ন? স্যার বুঝতে পারছি। এটাকে সময়ন প্রভাব বলে। এটা পুরোপুরি সাম্য অবস্থার একটা বিষয়। সাম্য অবস্থার যে বিষয়গুলো আছে এগুলি তোমাদের একটু মাথায় রাখতে হবে। সাম্য অবস্থার বিষয় হলো তোমার সময়ন প্রভাব, বাফার দ্রবণ, ইন্ডিকেটর, তারপরে তোমার চাপের প্রভাব, তাপমাত্রার প্রভাব, এগুলি সাম্য অবস্থার উপরে, যে সাম্য অবস্থার যে বিষয়টা আছে, এই সাম্য অবস্থায় যে সকল বিষয়গুলো প্রভাব বিস্তার করে
সেই সকল বিষয় তোমাদের ভালো করে শিখতে হবে। হ্যাঁ, সাম্য অবস্থা। তো সাম্য অবস্থার বিষয়গুলো তোমাকে এইটা একটা বিষয় আছে, তারপরে বাফার দ্রবণ একটা বিষয় আছে, তারপর তোমার অধক্ষেপ। শিল্পক্ষেত্রে আমরা এই সকল বিষয়গুলো, সাম্য অবস্থার যে বিষয়গুলো আছে, শিল্পক্ষেত্রে আমরা এগুলি ব্যাপকভাবে ব্যবহার করে থাকি, কারণ এটা রসায়নের একটা বিশাল প্রয়োগের ক্ষেত্র। তুমি দেখো, একই সালফার ডায়ন আমার 2 নম্বর গ্রুপের লবণকে অধক্ষেপ্ত করে, আবার তিনের গ্রুপকে লবণকে অধক্ষেপ্ত করে। 2 নম্বরে যে ধনাত্মক আয়নগুলো আছে তাদেরকে অধক্ষিপ্ত করে, আবার 3 নম্বর গ্রুপে যে ধনাত্মক আয়নগুলো আছে তাদেরকে অধক্ষিপ্ত করে। 3 আবার এ বি আছে, যাই গোটাটা মিলেই 3। তাহলে সালফাইড আয়নের পরিমাণ কম থাকলে সে 2কে অধক্ষিপ্ত করতে পারে, আর সালফাইড আয়ন বেশি হলে সে 3কে অধক্ষিপ্ত করতে পারে। হ্যাঁ, এই যে মাঝখানে যে ব্যারিয়ারটা, এই ব্যারিয়ারটাই হলো আমাদের কাজ, যে কম আর বেশি। তো কম করার বুদ্ধির জন্য আমাদের HCl দিই, আর বেশি করার জন্য আমরা ক্ষার দিই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই, যাতে বেশি হয়, যাতে ওই হাইড্রোজেন আয়নের সাথে হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, করে তোমার সালফাইডের পরিমাণ বাড়াই দিবে। হ্যাঁ, যেহেতু হাইড্রোজেন আয়ন কমে, এই পাশে কমে যাচ্ছে, তখন এই পাশ থেকে বিক্রিয়া করে এই জিনিসগুলো চলে আসতেছে এই পাশে। তো এই সময়ন প্রভাব, বাফার দ্রবণ বা তোমার অন্যান্য যে বিক্রিয়াগুলো, ইন্ডিকেটর, নির্দেশকের ব্যবহার, এই সকল বিষয়গুলো আয়নিক দ্রবণের জন্য প্রযোজ্য। এবং আয়নিক দ্রবণের সাম্যাবস্থা একটা আলাদা করে তালিকা করবে, একটা নোট করবে, আয়নিক দ্রবণের সাম্য অবস্থা। হ্যাঁ, এটা একটা তালিকা করে তোমরা আয়নিক বিষয়গুলোর সাথে একটু ভালো করে পরিচিত হবে, কারণ যে এইটা আমাদের বডিতেও কাজে লাগে, মানব দেহে চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগে, সব জায়গায় কাজে লাগে। হ্যাঁ, তা আয়নিক সাম্য অবস্থা তোমাদের একটু তালিকা করে এখানে সময়ন প্রভাব, তারপরে তোমার বাফার দ্রবণ, তারপর ইন্ডিকেটর, 3টা বিষয় এখানে পড়বে। একটা তো বললাম, আর বাকি 2 নম্বর হলো তোমার বাফার দ্রবণ, আর 3 নম্বর হলো তোমার এই এই বিষয়টা তুমি শুধু ফিজিক্যালেই না, এটা তুমি অজৈব রসায়নেও তুমি এইরকম প্রশ্ন পাবে। হ্যাঁ, তা 2 জায়গায় একটা বিষয় যদি শেখো, তা 2 জায়গায় তুমি 2 জায়গার জন্য প্রস্তুতি নিতে পারতেছো। আর প্র্যাকটিক্যালে তো তোমাদের থাকবেই এই বিষয়টা, প্র্যাকটিক্যাল ভাইভাতে থাকবে। তা এখানকার জন্য তোমাকে এই এই সময়ন প্রভাবের উপরে আমরা প্রচুর প্রশ্ন করে থাকি ভাইভাতে, তাই সেখানেও প্রস্তুতি নিতে হবে। তো একটা বিষয় পড়লে তুমি অনেক দিক থেকে প্রস্তুতি নিতে পারতেছো। আয়নিক দ্রবণের সাম্যাবস্থা, আয়নিক মাধ্যমের বা দ্রবণের সাম্যাবস্থা, এই বিষয়টা একটু তালিকা করে পড়ে নিবা, আলাদা করে নোট করে নিবা। আর কোনো প্রশ্ন? প্রশ্ন করার সময় নাই, টাইম শেষ। তোমাদের ক্লাসের উপস্থিতি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিছি, দেখছো মনে হয়। কে কে উপস্থিত? 1 2 3, 3 জনের নাম আসছে এখানে। এখন দেখতে পাচ্ছি 1 2 3 4 জনের নাম আসছে এখন। আগামী ক্লাসে প্রশ্ন নিয়ে আসবে, কি কি সমস্যা আছে তোমাদের, হ্যাঁ, সেখানে আলোচনা হবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ হয়ে যাবে।